হাই স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা এবছর একাদশ শ্রেণী কমপ্লিট করলে এবং আগামী বছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তো সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি। তোমরা যদি বছরের শুরুতে প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা করে পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু সারা বছরের মধ্যে তোমাদের সমস্ত সাবজেক্টের সিলেবাস তোমরা কমপ্লিট করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পরীক্ষার আগে ওই 3 মাস 4 মাস আগে রাত জেগে 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা শরীর খারাপ করে পড়াশুনো করা লাগবে না, যদি তোমরা এখন থেকে 1 থেকে 2 ঘন্টা করে পড়াশুনো করতে পারো। দেখো, তোমরা একটা বিষয় ভালো করে ভেবে দেখো, তোমরা যখন মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছিলে, তখন ঠিক এরকম একটা মানসিকতা পোষণ করেছিলে যে এবার ঠিক পড়বো। কিন্তু সারা বছর তোমরা সবাই ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারোনি। তোমরা জানো তোমরা ক্লাস 11-এ কেমন পরীক্ষা দিয়েছো। ঠিক তোমরা যখন ক্লাস 11-এ খারাপ পরীক্ষা দিয়েছো, ঠিক তোমরা কিন্তু এখন ভাবছো এবার উচ্চ মাধ্যমিকের আগে ঠিক দারুণভাবে সারা বছর পড়াশোনা করব। তোমরা বারবার ঠিক এরকম ধরনের মানসিকতা পোষণ করো যে এবার ঠিক পড়বো, কাল থেকে ঠিক পড়বো। কিন্তু একটা বিষয় মাথায় রেখো, কাল কখনো আসে না। যারা ভাবছো আজকে নয় কালকে পড়বো, তাদের এই কাল কখনো আসেনি। তাই তোমরা যদি মনে করো যে এবার ঠিক আমি ভালো রেজাল্ট করব, তাহলে আমি বলবো কাল যেটা করবে ভাবছো সেটা আজ করো, এবং আজ যেটা করবে ভাবছো সেটা এখনই করো। যদি এই মেন্টালিটি নিয়ে প্রথম থেকে তোমরা প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা করে পড়তে পারো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সারা বছরের মধ্যে অনায়াসে হাসতে খেলতে তোমাদের টোটাল সাবজেক্টের সিলেবাস তোমরা কমপ্লিট করে 2025 সালের উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে পারো। এবার তোমরা দেখে নাও ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশনটি। তবে তার আগে তোমরা এই বিষয়টি একটু মনে রাখবে যে তোমাদের প্রশ্ন থাকে 2টি বিভাগে, ক বিভাগ এবং খ বিভাগে। সেই জন্য তোমরা সিলেবাসটি এক ঝলকে দেখে নাও। তোমাদের মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে 8টি। যেমন প্রথম পরপর দেখো অতীতকে স্মরণ, 2 হচ্ছে ঊনবিংশ বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংস্থাপন, 3 হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি, প্রথাগত ও প্রথা বহির্ভূত সংস্থাপন, 4 সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া, 5 ঔপনিবেশিক ভারতের শাসন, 6 দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ, 7 ঠান্ডা লড়াইয়ের যুগ, 8 উপনিবেশীকরণ। এই হলো তোমাদের মোট 8টি অধ্যায়। প্রথম 4টি অধ্যায় বিভাগ ক এবং পরের 4টি অধ্যায় বিভাগ খ। প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে 2টি করে প্রশ্নের উত্তর লিখতে হয়, এবং এই 2টি বিভাগ মিলে তোমাদের মোট উত্তর লিখতে হবে 5টি প্রশ্নের। অর্থাৎ কোনো একটি বিভাগ থেকে 2টি প্রশ্ন এবং কোনো একটি বিভাগ থেকে 3টি প্রশ্ন নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার তোমরা দেখে নাও অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম অধ্যায়টি দেখো, অতীতকে স্মরণ। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি হচ্ছে জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয়টি দেখো, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমরা একটা এক্সট্রা প্রশ্ন করে রাখবে। 3 নম্বর প্রশ্নটি দেখো, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এবং স্মৃতিকতার ভূমিকা আলোচনা করো। তো এই হলো প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। এবার দেখে নাও পরের অধ্যায়, ঊনবিংশ বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংস্থাপন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি হচ্ছে সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি দেখো, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। তো এই হলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। এবার দেখে নাও পরের অধ্যায়, ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি, প্রথাগত প্রথা বহির্ভূত সংস্থাপন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নাও। প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পাশে একটি এক্সট্রা প্রশ্ন তৈরি করে রাখবে, সেটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন, নানকিনের সন্ধি ও তিয়েনশিনের সন্ধির মূল শর্তাবলী আলোচনা করো। তো এই হলো তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তোমরা দেখো চতুর্থ অধ্যায়, সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া।
এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরেরটি দেখো, আলীগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, যেমন মুসলিম সমাজের নবজাগরণে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমরা দেখে নাও 5 নম্বরের অধ্যায়, ঔপনিবেশিক ভারতের শাসন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য লেখো। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। এবার দেখে নাও 6 নম্বর অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান বা আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমরা একটা এক্সট্রা প্রশ্ন করে রাখবে, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই হলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। এবার দেখে নাও 7 নম্বর অধ্যায়, ঠান্ডা লড়াইয়ের যুগ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করো। ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, বিশ্ব শান্তি রক্ষার প্রচেষ্টায় জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান মূল্যায়ন করো। বিশ্ব শান্তি রক্ষার প্রচেষ্টায় জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান মূল্যায়ন করো। তো এই অধ্যায় থেকে আমি মাত্র তোমাদের জন্য 2টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি। এবার তোমরা দেখে নাও শেষ অধ্যায়, অব উপনিবেশীকরণ। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, অব উপনিবেশবাদ কি? অব উপনিবেশীকরণের রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। অব উপনিবেশীকরণের রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য আলোচনা করো। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো। তো এই হলো 8 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই হলো তোমাদের সমগ্র 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।